আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি সুস্মিতা চৌধুরী। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। অভিবাসন অভিযানে স্বচ্ছতা বাড়াতে আইস কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহারের নতুন নির্দেশ ট্রাম্প প্রশাসনের। টিকিট নিয়ে বাকবিতণ্ডার জেরে যাত্রীকে আইস ডাকার হুমকি, সমালোচনার মুখে ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মী। মিশিগানের ডেট্রিয়েটে মর্মান্তিক ঘটনা, গাড়িতে জমা কার্বন মনোক্সাইডে একই পরিবারের 4 শিশু ও দাদির মৃত্যু। এবং উমরা যাত্রীদের জন্য 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল সৌদি আরব, মিলবে একাধিকবার প্রবেশের সুযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কর্মকর্তাদের গুলির ঘটনায় বিতর্কের পর নতুন পদক্ষেপ নিচ্ছে আইস। যানবাহন থামানোর সময় কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে প্রশাসন। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, কি বলছেন কর্মকর্তারা, এবং অভিবাসন অভিযানে এর প্রভাব কি হতে পারে? নিয়ামতুল্লাহ সিরাজের রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তাদের জড়িত একাধিক প্রাণঘাতী গুলির ঘটনার পর আইস কর্মকর্তাদের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান। তিনি জানিয়েছেন, যানবাহন থামানোর সময় কর্মকর্তাদের অন্তত একটি বডি ক্যামেরা ব্যবহার করতে হবে। হোমান বলেন, বডি ক্যামেরার ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের স্বচ্ছতা বাড়াবে এবং সাধারণ মানুষ জানতে পারবে কর্মকর্তারা ঘটনাস্থলে কি দেখেছিলেন। তার মতে এই ক্যামেরা অনেক কর্মকর্তাকে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করতেও সহায়তা করবে। এই ঘোষণা আসে টেক্সাস ও মেইনে যানবাহন থামানোর সময় আইস কর্মকর্তাদের গুলিতে 2 ব্যক্তি নিহত হওয়ার পর। ওই 2 ঘটনায় জড়িত কর্মকর্তাদের শরীরে কোনো বডি ক্যামেরা ছিল না। হোমান জানান, ক্যামেরা কেনার অর্থায়ন আগে সরকারি অচলাবস্থার কারণে আটকে ছিল। এখন ক্যামেরা কেনা হয়েছে এবং দেশ জুড়ে কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে সমালোচনার মুখে আইস সাময়িকভাবে বেশিরভাগ যানবাহন তল্লাশি কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে তা আবার চালুর নির্দেশ দেন। 2024 সালে আইস সীমিত পরিসরে বডি ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করেছিল, তবে এর বিস্তৃতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সমালোচকরা বলছেন, অভিবাসন অভিযানে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা দরকার। 2025 সালের জানুয়ারি থেকে ফেডারেল ইমিগ্রেশন অভিযানে অন্তত 7 জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরে টিকিটের একটি ভুল সংশোধন করতে গিয়েই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। এক পর্যায়ে মেক্সিকোতে জন্ম নেওয়া এক মার্কিন নাগরিককে আইস ডাকার হুমকি দেন ইউনাইটেড এয়ারলাইন্সের এক কর্মী। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। ঘটনাটি ঘিরে উঠেছে বর্ণবাদের অভিযোগ, আর তদন্তে নেমেছে ইউনাইটেড এয়ারলাইন্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের এক কর্মীর মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। টিকিট সংক্রান্ত সমস্যার সমাধান চাইতে গিয়ে এক মার্কিন নাগরিককে আইস ডাকার হুমকি দেন ওই কর্মী। এমনকি তাকে বলেন, আপনি নাগরিকের মতো আচরণ করছেন না। পুরো ঘটনাটি ধরা পড়েছে মোবাইল ফোনের ক্যামেরায়। ঘটনাটি মঙ্গলবারের। মেক্সিকোতে জন্ম নেয়া এবং পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া ব্যবসায়ী জুলিও ভারেলা স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে কানাডার মন্ট্রিয়লে যাওয়ার জন্য সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে যান। কিন্তু টিকিটে নামের একটি ভুল সংশোধন করতে গিয়ে ইউনাইটেড এয়ারলাইন্সের কাউন্টারে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা এক কর্মী ভারেলাকে উদ্দেশ্য করে বলেন, হয়তো আপনার জন্য আইস ডাকতে হবে। ভারেলা আবার শুনতে চাইলে কর্মী আরও বলেন, কারণ আপনি একজন নাগরিকের মতো আচরণ করছেন না, দূরে যান। এই মন্তব্যের পর ক্ষুব্ধ হয়ে ভারেলা কর্মীকে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন। তার দাবি, তিনি মেক্সিকান বংশোদ্ভূত হওয়ায় তাকে অপমান করা হয়েছে। যদিও পরে তিনি স্বীকার করেন, উত্তপ্ত পরিস্থিতিতে তিনিও একটু সংযম হারিয়েছিলেন। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট ইউনিয়ন বলেছে, ভিডিওতে শোনা মন্তব্য তাদের নীতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেষ পর্যন্ত আরেক কর্মীর সহায়তায় টিকিটের জটিলতা কাটিয়ে নির্ধারিত ফ্লাইটে যাত্রা করেন ভারেলা ও তার পরিবার।
আমেরিকায় বাণিজ্যিক ট্রাক চালকদের লাইসেন্স বা সিডিএল ইস্যুতে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, চালকদের অভিবাসন যাচাই, প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের নিয়ম কতটা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে ভুয়া প্রশিক্ষণের অভিযোগে ৭৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ট্রাক চালকদের লাইসেন্স বা সিডিএল ইস্যু নিয়ে আবারও তীব্র বিতর্ক শুরু হয়েছে। একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, অভিবাসন যাচাই, প্রশিক্ষণ এবং লাইসেন্স প্রদানের নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কিনা। সবচেয়ে আলোচিত ঘটনায় ভারতীয় নাগরিক জশনপ্রীত সিংকে ৩ জনের মৃত্যুর ঘটনায় ৪ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছে ক্যালিফোর্নিয়ার আদালত। ২০২৫ সালের অক্টোবরে ইন্টারস্টেট 10 মহাসড়কে তার চালানো একটি ট্রাক ধীরগতির যানবাহনে ধাক্কা দিলে ৩ জন নিহত হন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী তিনি ২০২২ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে ক্যালিফোর্নিয়া তাকে নন ডোমিসাইলড সিডিএল দেয় এবং ২১ বছর পূর্ণ হওয়ার পর সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়। মাত্র ৬ দিন পরেই ঘটে মর্মান্তিক ওই দুর্ঘটনা। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, পেনসিলভানিয়া, ওহাইও, ইন্ডিয়ানা এবং ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক কয়েকটি পৃথক ট্রাক দুর্ঘটনায় মোট অন্তত ১১ জন নিহত হয়েছেন। এইসব মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফৌজদারি অভিযোগ রয়েছে, তবে বেশিরভাগ মামলার বিচার এখন চলমান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারী সামরিক যান চালানোর অভিজ্ঞতা থাকা মার্কিন ভেটেরানদের জন্য বেসামরিক সিডিএল পাওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে প্রায় ৭৫টি সিডিএল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের কেউ কেউ ভুয়া প্রশিক্ষণ রেকর্ড তৈরি করেছে বা যথাযথ প্রশিক্ষণ ছাড়াই সনদ দিয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এসব ঘটনার মধ্যে কয়েকটি মামলা এখনও আদালতে বিচারাধীন, তাই অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের কাছে আবাসন ব্যয় প্রধান নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সিএনবিসির সাম্প্রতিক জরিপ অনুযায়ী ক্রমবর্ধমান বাড়ি ভাড়া ও উচ্চ সুদের কারণে ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি সংকটে রয়েছেন। আবাসন সংকট মোকাবেলায় ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটদের উপর বেশি আস্থা রাখছেন, যা নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে তরুণ ভোটারদের প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বাড়ির খরচ। সিএনবিসির নতুন এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের কাছে আবাসন ব্যয় খাদ্যের দাম বা গণতন্ত্র রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়। সিএনবিসির অল আমেরিকা ইকোনমিক সার্ভেতে ১,০০০ নিবন্ধিত ভোটারের মতামত নেওয়া হয়। জরিপে দেখা যায়, তরুণ ভোটারদের পাশাপাশি ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষ ভোটারদের কাছেও বাড়ির খরচ সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞদের মতে, বাড়ির দাম, ভাড়া বৃদ্ধি, বন্ধকি ঋণের উচ্চ সুদ ও আয়ের তুলনায় অতিরিক্ত আবাসন ব্যয় মানুষের চাপ বাড়াচ্ছে। হার্ভার্ডের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক ভাড়াটিয়া পরিবার তাদের আয়ের ৩০% বেশি অর্থ বাসস্থানের পেছনে ব্যয় করছে। আবাসন সংকটকে কেন্দ্র করে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলই ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। তবে জরিপে দেখা গেছে, বাড়ির খরচ কমানোর ক্ষেত্রে ডেমোক্রেটদের উপরে আস্থা বেশি প্রকাশ করেছে ভোটাররা। ৩৮% মানুষ বলছেন ডেমোক্রেটরা এ বিষয়ে ভালো কাজ করবে, যেখানে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২%। সম্প্রতি বাড়ির সরবরাহ বাড়ানো ও আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে একটি দ্বিদলীয় বিল পাশ হয়েছে, তবে বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট ২০২৬ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ ভোটারদের সমর্থন পেতে দুদলই এখন এই ইস্যুকে গুরুত্ব দিচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবল প্রেমীদেরই মাতিয়ে রাখেনি, এর প্রভাব পড়েছে কর্মক্ষেত্র ও অর্থনীতিতেও।
নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে ম্যাচ দেখার কারণে কর্মীদের অনুপস্থিতি ও উৎপাদনশীলতা কমে যাওয়ায় বিশ্বজুড়ে প্রায় $17 বিলিয়ন সমমূল্যের কর্মঘণ্টা নষ্ট হয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউকেজি এর তথ্য অনুযায়ী এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ প্রায় $11.7 বিলিয়ন। এদিকে কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এনভয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরদিন অফিসে কর্মীদের উপস্থিতি হঠাৎ 26% কমে যায়। ওই দিন ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার এবং ব্যবসায়িক বৈঠকও উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রতিষ্ঠানটি দিনটিকে নাম দেয় নকআউট টুইসডে। পরিস্থিতি সামাল দিতে জেপি মর্গান চেস, গোল্ডম্যান স্যাক্স ও S&Pর মতো বড় প্রতিষ্ঠানগুলো ম্যাচের দিন কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ দেয়। বিশ্লেষকদের মতে, বড় ক্রীড়া আসরে কর্মক্ষেত্রে প্রভাব নতুন নয়, তবে 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে উৎপাদনশীলতার যে ক্ষতি হয়েছে তা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় অর্থনৈতিক প্রভাব হিসাবে বিবেচিত হচ্ছে। একটি ফাস্টফুডের খাবার, তারপর শুরু দুঃসহ লড়াই। শিকাগোর এক ব্যক্তি বিরল পরজীবী সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে টাকো বেলের খাবার। স্বাস্থ্য কর্মকর্তাদের তদন্তে দূষিত লেটুসের সম্ভাব্য সংশ্লিষ্টতা মিলেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কতটা ঝুঁকিপূর্ণ এই সংক্রমণ? ফারজানা আফরোজের রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শিকাগোর এক ব্যক্তি জনপ্রিয় ফাস্টফুড চেইন টাকো বেলের একটি খাবার খেয়ে বিরল এক পরজীবী সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন। 46 বছর বয়সী আলোনসো জারাগোজা জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ভয়াবহ ডায়রিয়ায় ভুগছিলেন। প্রতি 1.5 ঘন্টা পর পর তাকে বাথরুমে যেতে হচ্ছিল, এমনকি টানা ঘুমাতেও পারছিলেন না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তিনি পায়খানায় রক্ত দেখতে পান। পরিবারের সদস্যরা বিষয়টি অস্বাভাবিক বুঝতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা রক্ত ও মলের পরীক্ষা করার পর তার শরীরে সাইক্লোস্পোরিয়াসিস নামের অন্ত্রের সংক্রমণ শনাক্ত করেন। জারাগোজা জানান, তিনি কি খেয়েছিলেন তা খুঁজে বের করতে গিয়ে দেখতে পান টাকো বেলের লাক্স বক্সের চ্যালুপা সুপ্রিমে আইসবার্গ লেটুস ছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই সংক্রমণের সঙ্গে দূষিত লেটুসের যোগসূত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, 34টি অঙ্গরাজ্যে প্রায় 7,000 মানুষ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় 94 জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। সাইক্লোস্পোরিয়াসিস একটি ক্ষুদ্র পরজীবীর কারণে হয়, যা দূষিত খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এর প্রধান লক্ষণ হল দীর্ঘস্থায়ী ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও ওজন কমে যাওয়া। জারাগোজা অন্যদের সতর্ক করে বলেছেন, খাবার খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং শরীরে পানি শূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করতে হবে। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বায়ুর মান খারাপ হয়েছে। বিশেষ করে মিশিগানের ডেট্রয়েট অঞ্চলে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। চোখ জ্বালা, শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন অনেকে। বিশেষজ্ঞরা সতর্ক করে মাস্ক ব্যবহার ও অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়ানোর পরামর্শ দিয়েছেন। দূষিত বাতাসের বর্তমান পরিস্থিতি ও করণীয় সম্পর্কে জানুন বিস্তারিত প্রতিবেদনে। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলের বাতাসের মান এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে মিশিগানের ডেট্রয়েট এলাকায় এর প্রভাব স্পষ্ট। যদিও চলতি সপ্তাহের শুরু থেকে বাতাসের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে ধোঁয়ার প্রভাব পুরোপুরি কাটেনি। ফলে বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কানাডার দাবানল থেকে আসা ধোঁয়ার কারণে ডেট্রয়েট সহ আশেপাশের এলাকায় বায়ু দূষণের মাত্রা বেড়েছে। অনেক বাসিন্দা এখনও চোখ জ্বালা, গলা ফুসফুস, শ্বাসকষ্ট এবং অস্বস্তির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসকদের মতে, কয়েকদিন ধরে দূষিত বাতাসে থাকার ফলে শরীরে এর প্রভাব জমতে পারে। বিশেষ করে হাঁপানি, সিওপিডি বা শ্বাসজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি। তবে সুস্থ মানুষও মাথা ঘোরা, বুকে চাপ অনুভব করা, বমি ভাব, গলা ব্যথা এবং চোখে জ্বালা পোড়ার মতো সমস্যায় পড়তে পারেন।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বাইরে বের হলে অবশ্যই সঠিক মানের মাস্ক ব্যবহার করতে হবে, বিশেষ করে N95 বা KN95 মাস্ক ক্ষতিকর কণাগুলো থেকে সুরক্ষা দিতে পারে। পাশাপাশি অপ্রয়োজনীয় সময় বাইরে না থাকা এবং ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় ঘরে থাকার সবার জন্য সম্ভব নয়। কাজ ও দৈনন্দিন প্রয়োজনের কারণে মানুষকে বাইরে বের হতেই হচ্ছে। তাই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। মিশিগানে একই পরিবারের 4 শিশু ও তাদের দাদির মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। গাড়ির ভেতরে জমে থাকা কার্বন মনোক্সাইড গ্যাস কেড়ে নিয়েছে 5টি প্রাণ। সসন্তানদের হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। যুক্তরাষ্ট্রকে কাঁদানো সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের কাছে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের 4 শিশু ও তাদের দাদি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছেন। সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন মা আদ্রিয়ানা কোলম্যান। তিনি বলেন, তার সন্তানরা ছিল ভালোবাসায় ভরা এবং বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। নিহত শিশুরা হল লিবার্টি, স্টর্ম, লেগেসি এবং স্টোন। তাদের দাদি 36 বছর বয়সী ক্যান্ডেস ম্যাকঅ্যালিস্টারও এই দুর্ঘটনায় প্রাণ হারান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্যান্ডেস ছিলেন প্রাণবন্ত মানুষ এবং সবার প্রিয়। ঘটনাটি ঘটে ডেট্রয়েটের কাছে ফিলিপস এভিনিউ এলাকায়। তদন্তকারীদের মতে, গাড়ির চাকা নষ্ট হওয়ার পর পরিবারটি সাহায্যের অপেক্ষায় গাড়ির ভেতরে বসেছিল। সেই সময় গাড়ির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাস জমতে থাকে। পরে শিশুদের বাবা সেখানে এসে তাদের অচেতন অবস্থায় দেখতে পান এবং জরুরি সেবায় ফোন করেন। ফায়ার কর্মকর্তারা জানান, গাড়ির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা ছিল প্রাণঘাতী সীমার 5 গুণ বেশি। এই বিষাক্ত গ্যাসের কারণে পরিবারের সদস্যরা আর বাঁচতে পারেননি। অ্যাড্রিয়ানা বলেন, তিনি তার সন্তানদের হাসি, চিৎকার এবং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো খুব মিস করবেন। তিনি জানান, তার পুরো জীবন ছিল সন্তানদের ঘিরে। এখন তাদের ছাড়া ভবিষ্যৎ কল্পনা করাও তার জন্য কঠিন। সন্তান হারানোর এই অসহনীয় শোকের মধ্যেও তিনি শক্ত থাকার চেষ্টা করছেন। তবে তার একটাই আকুতি, তিনি শুধু তার সন্তানদের ফিরে পেতে চান। ওমরা যাত্রীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় 1 বছরের মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা চালু করেছে। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা 1 বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরা পালন করতে পারবেন। তবে সব সফর মিলিয়ে সর্বোচ্চ 90 দিন অবস্থান করা যাবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসাটি ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিবার ওমরা পালনের আগে নসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এছাড়া সৌদি সফরের আগে নসুক অ্যাপ থেকেই ওমরা পারমিট সংগ্রহ বাধ্যতামূলক। মন্ত্রণালয় জানায়, সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওমরা যাত্রীদের যাতায়াত সহজ করা, সেবার মান উন্নত করা এবং ধর্মীয় সফরের অভিজ্ঞতা আরও উন্নত করাই সরকারের লক্ষ্য। তবে হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইসলামী ক্যালেন্ডারের জিলকদ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত ভিসাটি সাময়িকভাবে অকার্যকর থাকবে। নতুন এই ভিসা চালুর ফলে বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির জন্য ওমরা পালন আরও সহজ ও নমনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, সুস্মিতা চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।